শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে এজি মাহমুদ। ব্যাংক খাতের সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, সার্বিক কার্যক্রম নিয়ে আজকে আর্থিক খাতের এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। আজকে আমাদের সঙ্গে আলাপে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ এবং অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ রয়েছেন আমাদের সঙ্গে। সেই সঙ্গে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর একে এনামুল হক। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের আয়োজনে। যে বিষয়টি দিয়ে আলাপ শুরু করতে চাই, আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কয়েকটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হলো। তার মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী, ন্যাশনাল সহ ৫-৬টি ব্যাংকের। আজকে আবার এক্সিম ব্যাংকের আমরা দেখলাম যে বোর্ড রিস্ট্রাকচার করা হলো। একটি গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এই ৫-৭টি ব্যাংক। তো সেই গ্রুপের নিয়ন্ত্রণের থেকে নানা ধরনের দুর্নীতি, নানা রকম অনিয়মের অভিযোগে ব্যাংকগুলো কার্যত অচল হয়ে পড়ছিল। তো এখন ব্যাংকগুলো কি করে রিস্ট্রাকচার হবে, কি করে আবার কোন মডেলে কাজ করা হবে? ডক্টর শহীদুল জাহিদ, আপনি তো ইউনিয়ন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসাবে রয়েছেন, আমরা জানি কিভাবে কাজ শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত সহ আলোচক যারা আছেন তাদেরকে, ওনারা খুবই বিজ্ঞ ব্যক্তিবর্গ। এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের এখন টেলিভিশনের মাধ্যমে যত দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, অনুষ্ঠান শুনছেন সবাইকে। আপনি বলেছেন যে ভূমিকাতেই বলেছেন যে অনেকগুলো ব্যাংক একটি বিশেষ গ্রুপ তথা এস আলম গ্রুপের অধীনে ছিল। এগুলোর অধিকাংশই হচ্ছে ইসলামী ধারার ব্যাংক এবং বর্তমানে ব্যাংকগুলোর অবস্থা খুবই শোচনীয়। বাংলাদেশ ব্যাংক থেকে সময় সময় যে ব্যাখ্যাগুলো আসছে বা ইনফরমেশনগুলো বের হচ্ছে, পত্রপত্রিকাতে যে আমরা দেখছি এবং টেলিভিশনের মাধ্যমে আমরা যেটা দেখছি, খুবই নাজুক পরিস্থিতি। আপনি যেটা ভূমিকাতে বললেন যে আমি স্বতন্ত্র পরিচালক হিসেবে ইউনিয়ন ব্যাংকে মনোনীত হয়েছি, কিন্তু এখন আমাদের কার্যক্রম শুরু হয়নি। আমরা হয়তো ১ তারিখ থেকে কার্যভার হয়তো গ্রহণ করব। তো তার আগে থেকে আসলে বলা ডিফিকাল্ট, বাট আমি যেহেতু একাডেমিক লাইনে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপনায় নিয়োজিত আছি, আমরা গবেষণা থেকে দেখেছি অথবা এই যে পরিচালনা পর্ষদ যখন পুনর্গঠিত হলো, ইতিমধ্যে আমি ব্যাংকটির অবস্থায় একটু দেখার চেষ্টা করেছি। সেখানে দেখেছি প্রায় ১৩৪টার মতো ব্রাঞ্চ আছে, কিন্তু অনেক ব্রাঞ্চই কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। আমি যদি পার্টিকুলার একটা ব্যাংকের কথাই বলি, এটা কিন্তু আসলে একটি ব্যাংকের চিত্র না, এটা অনেকগুলো ব্যাংকেরই কিন্তু স্বাভাবিক পরিস্থিতি এই কাছাকাছি মানের। ইতিমধ্যে অনেক ডিপোজিটর আছেন, তারা আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেক ব্যবসায়ী আছেন যারা এখানে টাকা রেখেছিলেন, তাদের সেই টাকাটা সুরক্ষিত থাকবে কিনা কনসার্ন ব্যক্ত করেছেন। এবং তার চেয়েও বড় কথা যেটা, সেটি হচ্ছে যে এই ব্যাংক বা ব্যাংকসমূহের যারা কর্মকর্তা আছেন তারাও আশঙ্কায় আছেন। অনেকে আছে মিড লেভেল, কেউ উচ্চ পর্যায়ে, কেউ হয়তো নিচের দিকে, যে পর্যায়ে থাকুন না কেন তাদের পরিবার পরিজন আছে, এটা তাদের একটা জীবিকা। কিন্তু তারা একটা ভয় আছেন যে এই ব্যাংকটি সত্যিকার অর্থেই নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে ব্যাংকের মূল ভিত্তিটা সেটা হচ্ছে ডেপোজিটরগণ এবং যারা মালিক পক্ষ, দ্যাট মিনস যারা হচ্ছে মূলধন সরবরাহ করেন, উদ্যোক্তা পরিচালক, যাদের মূলত হচ্ছে শেয়ারের বিনিময়ে তারা টাকা এখানে বিনিয়োগ করেছেন, সেই টাকার পরিমাণ কিন্তু আসলে বেশি হয়ে থাকে না। তো সুতরাং প্রথমতই যেটা আছে সেটা হচ্ছে একটি ব্যাংকের 90% অথবা তার চেয়েও বেশি ঋণদানযোগ্য যে তহবিলটা, সেটা আসে হচ্ছে আমানতকারীদের মাধ্যমে। তা আমাদের প্রথমতই যেটা কাজটা হবে যে বাংলাদেশ আপনি জানেন যে একটি মুসলিম মেজরিটি একটি কান্ট্রি। আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে যে সুদভিত্তিক ব্যাংকও আছে, আবার শরিয়া ভিত্তিক যে বা ইসলামী ধারার যে ব্যাংকগুলো আছে সেগুলো তো আছে। এবং এটার একটা বড় একটা গ্রিন ফিল্ড বা একটা ব্যবসা পরিচালনার ক্ষেত্র আছে। এবং এ কারণেই দেখবেন যে বাংলাদেশে বেসরকারি যে ব্যাংকগুলো ছিল বা এখনও আছে, তাদের মধ্যে আইবিবিএল তথা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেটি খুবই জনপ্রিয় একটি ব্যাংক। এরই ধারাবাহিকতায় কিন্তু আরও অনেক ইসলামী ধারার ব্যাংক কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। ইভেন যারা হচ্ছে ট্রেডিশনাল ব্যাংক আছে, তারাও ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ বা উইন্ডো পর্যন্ত তৈরি করেছে। আমাদের প্রথমতই কাজ হবে যে জনগণ, বিশেষ করে আমানতকারীদের আস্থাটা ফিরিয়ে নিয়ে আসা। এটা করার জন্য হচ্ছে ব্যাংকের সুশাসন এটা নিশ্চিত করতে হবে। এবং যারা এরকম একটি সুন্দর ব্যাংক
যারা কিনা হচ্ছে সৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বলে যারা তসরুপের সাথে যুক্ত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং হচ্ছে তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা, যাতে করে দেশে প্রচলিত আইন বা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে জবাবদিহি করা যায় এবং সাথে সাথে হচ্ছে এই আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা যায়। এবার যাব মাহমুদ হোসেন এফসি আপনার কাছে। সেটি হচ্ছে, আপনি তো গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মনোনীত হয়েছেন। এখন আমরা যেটি শুনলাম ডক্টর শহীদুল জহিদের কাছ থেকে, সেটি হচ্ছে তিনি ইমেজ পুনরুদ্ধারের কথা বলছেন, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার কথা বলছেন। এখন মাহমুদ হোসেন এফসি আপনার কাছে জানতে চাওয়া সেটি হচ্ছে, যদি ব্যাংক যে বিপুল পরিমাণ টাকা যে খেলাপি হয়ে গেছে, সেই খেলাপির টাকা যদি আদায় করতে না পারে, তাহলে আমানতকারীর আস্থা অর্জন কতটুকু সহজ হবে? ধন্যবাদ আপনাকে। জি, আলোচনার শুরুতেই এই যে ব্যাংকের রিফর্ম নিয়ে বা যে কাজটা শুরু হলো, এটা যার ধারাবাহিকতায় এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, যাদের স্যাক্রিফাইসে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দেন এখন আসেন যে দেখেন, ব্যাংকে দীর্ঘদিন ধরে কথা বলা হয়েছে যে লুটপাট হয়েছে। এখন সেটা তো আপনার শুধু খেলাপি না, এখান থেকে খেলাপি ছাড়াও কিন্তু বিভিন্নভাবে টাকা চলে গেছে। তো এখন এটা উদ্ধার যদি না করা যায়, সেটার ব্যাপারে কিভাবে আস্থা আসবে? কারণ আমি একটু উদাহরণ দিই, সেটি হচ্ছে আমরা দেখেছি এর আগে একটি ব্যাংক রুগ্ন হয়ে পড়েছিল, সে ব্যাংকটির নাম পরিবর্তন করা হলো, রিব্র্যান্ডিং করা হলো, তারপরে সরকারি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে সেখানে ফান্ডের যোগান দেওয়া হলো, সেখানে শেয়ার দেওয়া হলো, তো তারপরেও কিন্তু ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি, আমানতকারীদের আস্থা অর্জন করতে পারেনি। না দেখুন, ওইটার পরিপ্রেক্ষিত এবং এটার পরিপ্রেক্ষিত দুটা কিন্তু টোটালি আলাদা। এবং যারা এই পরিস্থিতি তৈরি করেছে তারা কিন্তু একটা নামও দিয়েছে, বাংলাদেশ 2। খেয়াল করবেন, ওই সময় চেষ্টা করা হয়েছে যে যারা অন্যায় করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে পর্দার আড়ালে নিয়ে রাষ্ট্রীয় টাকাকে বিপদে ফেলে, যেমন মনে করেন সোনালী ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে শেয়ার কিনে তাদেরকে পর্দার আড়ালে চলে যেতে দেয়া হয়েছে। ইন্টেনশনটা কী ছিল? এখন বর্তমানে যারা কাজ করেন তাদের ইন্টেনশন কি? দুটো কিন্তু আলাদা। ওখানে কিন্তু ইন্টেনশন ছিল না যে অন্যায়কারীকে অ্যাকাউন্টেবল করা। এখানে ইন্টেনশন, আপনি যদি গভর্নর মহোদয়ের কথা আপনি যদি মাথায় রাখেন, উনি বলেছে যারা লুটপাট করেছে, পাচার করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দিবেন না, তাদের ঘুমকে হারাম করে দিবেন, যেটা দরকার। কারণ যে কোনো অর্থনীতির মেইন কনসেপ্ট হওয়া উচিত যে দুষ্টের দমন, শিষ্টের লালন পালন। এখানে অর্থ পাচারকারী বা ঋণ খেলাপিরা কিন্তু দুষ্ট এবং আমানতকারীরা কিন্তু আপনার মনে করেন শিষ্ট। তো এখন এই শিষ্টদের লালন পালন করতে হলে এই দুষ্টদের দমন করতেই হবে। এবং আমি আপনাকে খুব সহজে প্রশ্ন এসেই যায়, সেই প্রশ্ন হয়তো আমি শহীদুল জহিদের কাছে রাখবো, সেটি হচ্ছে যারা খেলাপি হয়েছেন তাদের তো বিরাট অংশ পলাতক, অনেকে কারাবন্দী, মানে তাদের কাছ থেকে তো তারা বাইরে থাকা অবস্থাতেই টাকা উদ্ধার করা যাচ্ছিল না, হয়তো পেশি শক্তির তারা ব্যবহার করছিলেন সেই সময়টা। এখন তো তারা এক ধরনের নিখোঁজ, আত্মগোপনে, কি করে খুঁজে পাবেন? আমি আপনাকে জাস্ট একটা নির্ভরতার কথা বলি, আশার কথা বলি। এজ অ্যান ট্যাক্স পেয়ার অর এজ অ্যান জেনারেল সিটিজেন, দেখেন আমার এক্সপেকটেশনটা কোথায়? যে কারোর কাছ থেকে এই টাকাটা তো কোথাও না কোথাও নিয়ে গেছে, তাই না? এই টাকাটা হয়তো বিদেশে পাচার করেছে। এখন এটা কি বিদেশ থেকে আনা সম্ভব? আমি বলবো পলিটিক্যাল উইল যদি থাকে অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব আমি বলি। এই টাকাগুলো গেছে কানাডায়, বেগমপাড়ায় ফর এক্সাম্পল আপনি ধরেন, কানাডার কাছ থেকে আমরা বিভিন্নভাবে ধার উদ্ধার এই দেই। এখন যদি আমি ঠিকমতো প্রমাণ করতে পারি, ট্রেস আউট করে, যে এই টাকাটা যে কোনো একটা ব্যাংক থেকে এক্স কানাডায় নিয়ে গেছে, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের যে একটা পার্সোনাল অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং মাল্টিল্যাটারাল এজেন্সি যেভাবে করে সাপোর্ট করতে চাচ্ছে ইউএন সহ, এটা যদি প্রপার ওয়েতে ট্রেস করে ওই দেশের আপনার সরকারি মহলে নেওয়া যায় যে ভাই তোমার কাছে ভিক্ষা চাই না, তুমি আমার লুণ্ঠিত অর্থ যেটা তোমার এখানে জমা রেখেছে এটা তুমি ফেরত পেতে সহায়তা করো, তাহলে হবে। এবং এটা পলিটিক্যাল উইল থাকলে যে হয় সেটার প্রমাণও কিন্তু আছে। দেখেন সিঙ্গাপুর থেকে
আরাফাত কোকো সাহেব যে টাকা নিয়েছে সেটুকু আনছে না, বাট ওখানে পলিটিক্যাল উইল ছিল অতটুকু যে ওই ভদ্রলোকের চরিত্র হনন করা বা ওনাকে অ্যাকাউন্টেবল করা, সবাইকে না, যার কারণে যতটুকু গভর্নমেন্ট চেয়েছে অতটুকু কিন্তু পেরেছে। এই গভর্নমেন্ট এটাও পারবে। স্যার, এবার আপনার কাছে আসতে চাই। খুব স্বভাবতই যে প্রশ্নটি সেটা হচ্ছে, মাহমুদ হোসেন এফসিএ মনে করছেন যে টাকা ফেরত আনা সম্ভব। তিনি একটি উদাহরণ দিয়ে বললেন, এখন যদি টাকার কোনো ফুটপ্রিন্ট থাকে তাহলে হয়তো আপনি লিগ্যাল অ্যাকশনের মাধ্যমে সেই টাকা ফেরত আনতে পারবেন, কিন্তু যদি হুন্ডির মাধ্যমে সেটি হয়ে থাকে তাহলে কি সেটি আদৌ ফেরত আনা সম্ভব? ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হলে হয়তো ব্যাংকের মাধ্যমে হয়তো আমরা কিছু ফুটপ্রিন্ট পেতে পারি, কোন দেশে কিভাবে গিয়েছে হয়তো থাকবে, বাকি টাকা উদ্ধার হবে মনে হয়? যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ আমি মনে করি। মানে একটা ইস্যু হচ্ছে যে আমি যিনি টাকাটা ফেরত আসবে কি না তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি ডিপোজিটারের মানুষের আস্থাটা ব্যাংকে ফিরিয়ে আনা। এটাই হচ্ছে মূল কাজ। কারণ যে টাকা চলে গেছে সেই টাকা আনা ভেরি ডিফিকাল্ট। আমি যতই বলেন আপনি হয়তো ছিটেফুটে আনতে পারবেন, আপনার ট্রেসেবিলিটি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি কিভাবে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু, একই আইন দুই দেশে সমান কিনা। আমার কাছে যেটা অপরাধ ওদের আইনে যদি ওটা অপরাধ না হয়ে থাকে তাহলে আপনি আনতে পারবেন না। সো এই দুটো আমার এখানে আগে কনভিক্টেড করতে হবে, আমার এখানে কনভিক্টেড করার পরে সেই রায় ওখানে আবার রান করতে হবে ওদের কোর্টে, সেখানে তাদেরকে কনভিক্ট করতে হবে, তারপরে না আনবেন। সো ইটস এ লং শট। এতে যে দু একটা আনতে পারবেন না তা না, গভর্নমেন্টের চেষ্টা করা উচিত, কারণ তাতে মানুষ বুঝতে পারবে ভবিষ্যতে এটা করা যাবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ। কিন্তু আস্থাটা ফেরানো খুব ইম্পর্টেন্ট, কারণ ডিপোজিটর যদি বুঝতে পারে যে তার টাকা চলে গেল এবং ব্যাংক অচল হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, তাহলে এটা শুধু না পুরো ব্যাংকিং খাতেরই একটা। না, এই জন্য তো ডক্টর মনসুর বলেছেন যে একসাথে যেন সবাই টাকা তুলতে না যান ব্যাংকে, তাহলে কিন্তু ব্যাংক সার্ভাইভ করতে পারবে না। যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু টাকাই এখন তোলা উচিত। সেটা এই গভর্নমেন্টের জন্য আহ্বান জানিয়েছেন গভর্নর। সেটা গভর্নরের জন্য ভালো স্ট্র্যাটেজি, কারণ এটা বোঝা উচিত। কিন্তু আমাদের যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই পুরো লুপহোলগুলোকে ট্রেস করা উচিত, যে কিভাবে যায়। মানে শুধু যে টাকা আপনি যে ট্রেস করতে পারবেন এটা আমার কাছে মনে হয় না এত সহজ। কারণ আপনি দেখেন কয়েকটা জেনারেশনে লুটপাটটা হয়েছে, কয়েকটা জেনারেশনে। প্রথম ছিল আমি একটা প্রজেক্ট বানাইছি যেটার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, টাকা কিছু চলে গেছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হলো ওই যে লুটপাট হলো ওই টাকা থেকে ব্যাংক কিনে ফেলা, সেটা সেকেন্ড পর্যায়ে। বাংলাদেশ ব্যাংক আইন করলো, চেষ্টা করলো ব্যাংকে আটকাতে যে তুমি তোমার ব্যাংক থেকে টাকা নিতে পারবে না। তখন শুরু হলো এক্সচেঞ্জ, আপনার ব্যাংক থেকে আমি টাকা নেব, আমার ব্যাংক থেকে আপনি টাকা নেবেন। এটাও সেকেন্ড জেনারেশন। তারপরে আসলো থার্ড জেনারেশন। বলে কি হচ্ছে যে ব্যাংক যে কিনে ফেলছিলাম সব এমপ্লয়িকে ছাঁটাই করে দাও, এবার আমার এমপ্লয়ি ঢোকাই দাও, এবং তারা নানাভাবে লোন নেওয়া এবং সেই লোন নিয়ে চলে যাওয়া, তার সাথে ওভার ইনভয়েসিং, এক্সপোর্ট ইম্পোর্টে, সো নানা প্রসেসে চলে গেছে। এখন আমি যদি ব্যাংকিং খাতকে এই প্রসেসগুলোকে সঠিকভাবে বন্ধ করতে না পারি, ভবিষ্যতে আবার যাবে। এখন আপনি যদি বলেন যে এই টাকা ফেরত আসবে কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে লোকটা নিয়েছে তাকে শাস্তি দেওয়া। সেইখানেও প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অনেকে দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছে, এবং এটাও এখন থেকে আগামীতে আমার মনে হয় সরকারের চিন্তা করা উচিত যে যারা এইভাবে মুভ করছে এটা কিন্তু একটা ইন্ডিকেশন। আমি এর আগেও আমার অনেক জায়গায় বলেছি যে একটা লোক যখন দেশ ছেড়ে যাচ্ছে দুই কারণে যেতে পারে। একটা হতে পারে নিজের লাইফ ওখানে গড়ে উঠবে, আরেকটা হচ্ছে আমার এখান থেকে সম্পদ আমি পাচার করছি, কেউ যেন আমাকে ভবিষ্যতে ধরতে না পারে। পত্রিকায় দেখেছি এস আলম সম্ভবত 2022 সালে বাংলাদেশের নাগরিকত্ব ফেলে দিয়েছে, তার মানে সে এখন লিগালি বাংলাদেশের নাগরিকই না। সো এই ক্রেজগুলোকে আগে থেকে ট্রেস করা উচিত ছিল। আরেকটা হচ্ছে যে আমাদের এখন তথ্যের একটা অভাব আছে। আপনি যদি দেখেন, আমার অবজারভেশন হচ্ছে ব্যাংকিং খাতের অনেক তথ্য সত্য না, মানে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকেটেড। এটা কিভাবে হলো? এবং এটার সাথে শুধু যে ব্যাংক জড়িত তা না, আমি পার্টলি সেন্ট্রাল ব্যাংকেও দায়ী করব, কারণ তারাও এগুলো দেখছে। তাহলে মানে পরিবর্তনগুলো যদি সব জায়গায় না আনেন তাহলে আমি ইন্ডিভিজুয়াল ব্যাংকের ট্রাস্ট নিয়ে কথা বলতে, পুরো ব্যাংকিং সেক্টরের ট্রাস্ট এখন বিপদে আছে, এবং ব্যাংকিং সেক্টরের মূল কাজ থেকে ব্যাংকিং সেক্টর একটা লুটপাটের খাত হয়ে বসে আছে। মূল কাজ ছিল অর্থনীতিতে এমপ্লয়মেন্ট তৈরি করা, ইনভেস্টমেন্ট দেওয়া। এখন যেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে টাকাটা দেশ থেকে নিয়ে আরেক দেশে গিয়ে আমি সর্বোচ্চ ধনী হয়ে যাব। এরকম উদাহরণ বাংলাদেশের সিঙ্গাপুরে এখন সব ধনী ব্যক্তি। তার মানে আপনি সিঙ্গাপুরটাকে কি মনে করবেন, এটাও আমাদের চিন্তা করা উচিত
যে আজকে দেখেন অনেক দেশ কিন্তু চিন্তা করছে, কারণ সিঙ্গাপুরকে আমি শ্রদ্ধা করার সময় নেই। আমার লুটপাটের টাকা যদি তাদের কাছে নিয়ে যেতে পারে, তাহলে তারা লুটপাটের অর্থনীতিকে উৎসাহিত করছে। সো আমি সিঙ্গাপুরকে সে রেসপেক্ট দেব না। আমি মনে করি এটাও আমাদের চিন্তা করা উচিত, আমাদের বলা উচিত যে পৃথিবীর কোন কোন দেশ এই সমস্ত কার্যকলাপকে প্রশংসা দেয়, উৎসাহিত করে, এবং সেই সাথে আমাদের রেগুলেটরি প্রবলেম আছে। এই জন্য যেমন ধরেন এই যে আপনাদের হয়তো আলোচনায় আসতেও, সেটা হচ্ছে এনপিএল এর কথা ধরেন। কিভাবে এনপিএল বদলাইতে বদলাইতে এমন এক জায়গায় চলে গেছে আপনি বুঝতেই পারছেন না এনপিএল কত। সরকারি ব্যাংকের এমপিএল এখন 20+, বেসরকারি ব্যাংকে 9, কিন্তু আসলে কি 9 করে না, সব লম্বা লম্বা রুল বদলানো হয়েছে। এখন 10 বছরের জন্য আপনি থোক বরাদ্দ দিয়ে, মানে থোক ডিপোজিট দিয়ে 10 বছরের জন্য আপনি এনপিএল করে ফেলতে পারেন। সো এই যে এগুলো হয়েছে, এগুলো তো আমাদের সিস্টেমের মধ্যে হয়েছে। জি স্যার, ফিরবো আবার আপনার কাছে। একটু বিরতির সময় হয়েছে দর্শক, একটু বিরতির পর আবার ফিরে আসছি এখন প্রকাশন। বিরতির পর আবার ফিরে এলাম। এখন প্রকাশে আলাপ করছি ব্যাংক খাতের পুনর্গঠন প্রসঙ্গে। ডক্টর শহীদুল জহির, এই পর্যায়ে আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে আপনারা কাজ শুরু করলেন, ধরুন আপনার ব্যাংকের আপনারা যারা খেলাপি তাদেরকে চিহ্নিত করলেন, তাদের কাছ থেকে অর্থ আদায় করবেন। দেখা গেল সেই মানুষগুলো আত্মগোপনে আছেন, দেশের বাইরে পালিয়ে গেছেন, তখন কিভাবে আদায় করবেন মানে এই অর্থ? খুবই কঠিন, বাট অসম্ভব কিছু না। একটা আছে যে যখন ঋণ দেওয়া হয়েছে, ঋণের ক্ষেত্রে তো অবশ্যই জামানত কতটুকু আছে, বিশ্বাসযোগ্য কিনা, ভ্যালুয়েশনটা কি, এগুলো আমরা ধরেই নেই। যেখানে কিন্তু দেখুন, আমি তাত্ত্বিকভাবে যদি বলি, খেলাপি ঋণের মূল কারণ হচ্ছে 4টি। একটা হচ্ছে যে ব্যাড লাক, দ্বিতীয়ত হচ্ছে ব্যাড ম্যানেজমেন্ট, তৃতীয়ত আমরা বলি স্কিম্পিং, আর একটা 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মোরাল হ্যাজার্ড ইস্যু। তো প্রথম যদি আমি বলি যে ব্যাড লাক, ব্যাড লাকটা হচ্ছে যে গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক ইস্যু বা ন্যাশনাল ইস্যু হতে পারে। যেমন ইউরোপে যুদ্ধ হচ্ছে, আমাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, বা পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন ছিল, এই সমস্ত কিছুই ব্যাড লাক। এখানে হয়তো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের খুব কিছু করার থাকে না। কিন্তু আমরা ইতিমধ্যে যে আলোচনার সূত্রপাত করেছি বা যতটুকু অগ্রগামিতা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে না, খুব বেশি কিন্তু এটা ছিল পরিকল্পিত। তো সুতরাং ব্যাড লাক এর ক্ষেত্রে ব্যাড ম্যানেজমেন্ট যেটা, এবং হচ্ছে স্কিম্পিং যেটা, এবং ফাইনালি হচ্ছে মোরাল হ্যাজার্ড ইস্যু যেটা। দেখুন, এখানে তো ব্যাংক হচ্ছে মাল্টি স্টেক হোল্ডার প্রতিষ্ঠান। এখানে কিন্তু মালিক পক্ষ আছে, এখানে ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, রেগুলেটর আছে, সোসাইটি আছে। একটু স্পেসিফিক করি, সেটি হচ্ছে আমরা দেখেছি এর আগে, মানে ব্যাংকগুলোকে চাপে ফেলেছে ব্যাংকের পরিচালকরাই। যারা পরিচালক ছিলেন বোর্ডে, তারাই সিদ্ধান্ত নিতেন, ম্যানেজমেন্ট না, যে আমি কাকে ঋণ দিব কাকে ঋণ দিব না। ম্যানেজমেন্ট এক অর্থে পুতুলের মতো অবস্থান করছিল বিভিন্ন ব্যাংকগুলোতে। এখন আপনারা যখন পরিচালক হয়েছেন, তখন আপনারা ম্যানেজমেন্টকে কতটুকু স্বাধীনতা দিবেন? এখানে সেটাই বলছি যে এখানে কনফ্লিক্ট বিটুইন দ্য ওনারশিপ এবং হচ্ছে এজেন্সি অথবা ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন। তো এখন যদি রক্ষক ভক্ষক হয়, আপনার কথাটা যদি সহজ বাংলায় তর্জমা করি, যে যাদের কাছে ব্যাংক অথবা তহবিলটা দেওয়া হয়েছিল, তারাই আলটিমেটলি এটাকে তছরূপ করেছে, অথবা নিজেরা তছরূপ না করলেও তছরূপের সহযোগী হিসেবে কাজ করেছে। তো সুতরাং এটা আইডেন্টিফাই করা সম্ভব, এবং দেশে যে প্রচলিত আইন আছে তার ভিত্তিতেই হয়তো বিচার করাও সম্ভব হবে। কিন্তু আলটিমেটলি যে টাকাটা আসলে পাচার হয়ে গেছে, তো যেমন অনেকে আছে, কিন্তু এটা যেহেতু একদিনে কিন্তু শুরু হয়নি, এটা হয়তো এক যুগের কোনো মানে আছে, ঋণ আছে, হয়তো 10 বছর মেয়াদি, কোনোটা 20 বছর মেয়াদি। তো সুতরাং এই মধ্য অথবা দীর্ঘমেয়াদী যে ঋণগুলো দেওয়া হয়েছে, কোনো একটা ম্যানেজমেন্ট হয়তো দিয়েছে, তারা হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে, এখন সেই ঘানিটা হয়তো টানছে বর্তমান প্রজন্মের। এই সময়ের যিনি ম্যানেজার আছেন, তিনি হয়তো টানতে হচ্ছে, হ্যাঁ, হতেই পারে। কিন্তু আলটিমেটলি যে আগের যে লিগ্যাসিটা আছে, লুপহোলটা, সেই সেটা কিন্তু লায়াবিলিটিটা এখন বর্তমান ম্যানেজমেন্টকে টানতে হচ্ছে। আমাদের ক্ষেত্রে পার্টিকুলারলি যে প্রশ্নটা করেছেন, আমরা তো আসলে সরকারের প্রতিনিধি বা জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নির্মোহভাবে এখানে হচ্ছে কাজ করার চেষ্টা করব, এবং এখানে আমাদের খুব যে বেশি কিছু করার আছে সেরকম প্রত্যাশা করাটাও ঠিক হবে না। কারণ হচ্ছে আমাদের এখানে যদি এরকম আমরা দেখি যে না, ব্যাংকের কোষাগারই খালি হয়ে গেছে,
অবস্থা কিন্তু তাই, কোষাগার খালি হয়ে গেছে। আপনি ব্যাংকগুলো জেনে চলতে পারছে থাকবেন না। যে এই যে কথাটা বললেন যে কোনো কোনো ব্যাংক আছে তাদের ব্রাঞ্চ, ইভেন এখনই তো রেশনিং করা হচ্ছে, আপনি 3 লাখ টাকার বেশি উঠাতে পারবেন না বা সপ্তাহে কয়দিনের বেশি উঠাতে পারবেন না, এরকম তো রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আছে যে কোনো কোনো ব্রাঞ্চই আছে তারা হচ্ছে একেবারে শাটডাউন পর্যায়ে চলে গেছে, যেটাকে ব্যাংক রান বা ফেইলিউর পর্যায়ে চলে যাওয়ার মতো একটা অবস্থা। তো এরকম অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য এখানে যেহেতু বেসরকারি ব্যাংক, তো বেসরকারি ব্যাংকে সরকারের যে লায়াবিলিটি, এটা হয়তো আপনি ইতিমধ্যে পয়েন্ট আউট করেছেন, থ্যাংক ইউ, যে যেগুলো স্টেট ওন্ড ব্যাংক সেখানে ট্যাক্সপেয়ার্স মানি ইনজেক্ট করা হয়েছিল। সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ, জনতা ব্যাংকে, হ্যাঁ বেসিক ব্যাংক, তো সেখানে ট্যাক্সপেয়ার্স মানি যেটা সেখানে কিন্তু ইনজেক্ট করা হয়েছিল, হ্যাঁ পুনঃ অর্থায়ন করা হয়েছিল। কিন্তু যেহেতু বেসরকারি ব্যাংক, এখানে এটা কতটুকু সম্ভব হবে, যদি সম্ভব হয় তাহলে হয়তো আমরা ওয়েলকাম জানাবো। ইতিমধ্যে গভর্নর মহোদয় এটা পয়েন্ট আউটও করেছেন যে যারা ঋণখেলাপি তাদের অর্থ সম্পদ এগুলো বাজেয়াপ্ত করে বিক্রি করে, এই পয়েন্টে আসবো। গভর্নর মহোদয় যেটি বললেন যে গ্রাহকদের স্বার্থে, আমানতকারীদের স্বার্থে এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ আপাতত কেউ না কেনে, এটি কেন্দ্রীয় ব্যাংকের হয়তো পদ্ধতিগত কোনো প্রক্রিয়া, সেটি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এফসিএ আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে কত সময় লাগতে পারে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে, সম্পদ বিক্রি করে অর্থ আদায় করা। আমরা তো অনেক সময় দেখি যে ব্যাংক চাইলেও দখল নিতে পারে না, প্রভাবশালী গ্রুপের সম্পদ অনেক কিনতেও চায় না, অনেক গ্রুপ বিক্রি করতে গেলেও ভয় পায়, কারণ পরবর্তীতে অবস্থায় হয়তো বা তিনি সেটি দখলে রাখতে পারবেন কিনা এই শঙ্কার জায়গাও থাকে। সেই সঙ্গে প্রশ্ন হচ্ছে যে টাকা আপনি আদায় করে আমানতকারীর অর্থ দিলেন, আমানতকারীর অর্থ মেটানোর পর ব্যাংক কি দিয়ে চলবে? ব্যাংকের তো অনেক ব্যাংকের তো কোষাগার খালি, কিভাবে চলবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, দুটো কোশ্চেন। নাম্বার ওয়ান, কত দূরত্ব এটা রিয়ালাইজ করা সম্ভব? দেখেন, বাংলাদেশে যে প্রিভেইলিং আইন আছে এবং আমাদের যে আইনের যে প্রয়োগের যে ব্যবস্থা আছে, এখানে কিন্তু দীর্ঘসূত্রিতা আছে। তো এটা যদি খুব দ্রুত করতে হয়, আইনের সংশোধন রাখতে হবে। আপনি দেখেন অর্থ ঋণ আদালতে যে পরিমাণ সময় যায়, এটা কিন্তু আপনার একদম প্র্যাকটিক্যাল না। এটা যেমন আপনার মনে করেন ওখানে যথেষ্ট পরিমাণ জনবল নাই, আবার অ্যাট দ্য সেম টাইম প্রসেস ইটসেলফ কিন্তু খুবই লেন্দি। তো ওখানে রিফর্ম করতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শুধু ওটা করলেই কিন্তু হবে না, আরও যে রিলেটেড আইনগুলো আছে ওগুলোও কিন্তু করতে হবে। তো এটা খুব দ্রুত যে সম্ভব সেটা আমি বলবো না, কারণ এখন পর্যন্ত যেটা একটু আগে স্যার খুব ভালোভাবে বলল, যে তথ্যগুলো আমরা পাচ্ছি এটা তো ফেব্রিকেটেড তথ্য, এটা তো কুকটপ তথ্য পাচ্ছি। তো এটাও তো এস্টাবলিশ করতে হবে। যেমন আপনি জানেন যে অলরেডি ইসলামী ব্যাংক একটা ইনিশিয়েটিভ নিয়েছে, মানে ওদের ম্যানেজমেন্ট, যে আপনার গত এই যে 7 বছর বা একটা পিরিয়ডে কি পরিমাণে ইরেগুলারিটি হয়েছে ওটা আইডেন্টিফাই করার জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেটিভ আপনার ওয়ার্ক কিন্তু তারা অলরেডি পত্রিকা মারফত আপনার বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা একটা কনসালটেন্ট ফার্মকে হায়ার করবে। তাহলে ওটা আপনার আইডেন্টিফাই করতে হবে। সেম পরিমাণ সেম একটা এক্সারসাইজ আমরা করেছিলাম বিআইএফসিতে, ওখানেও এভাবে হাইকোর্ট একটা বোর্ড গঠন করে দিয়েছিল, কারণ ওখানে এভাবে লুটপাট হয়েছিল 900 কোটি টাকার মতো, এরকম একটা কথা ছিল। তো ওটা আপনি এস্টাবলিশ করলেন, তারপর আইনি প্রসেস শুরু করলেন। তো এগুলো অবশ্যই দীর্ঘমেয়াদী ব্যাপার। দেন আপনার দ্বিতীয় যেটা বলেছেন যে আপনি না হয় অর্থ উদ্ধার করে আমানতকারীদের অর্থ শোধ করলেন না, আমানতকারীদের অর্থ শোধের কথা কিন্তু বোধহয় বলছে কিনা আমি ঠিক জানি না, বাট এটা হতে পারে না। যেটা স্যার যেটা আবার খুব ভালোভাবে বলল যে ব্যাংক তো একটা মাল্টি স্টেক হোল্ডারদের ব্যাপার, এখানে যেমন আমানতকারীদের টাকা থাকবে, এখানে শেয়ার হোল্ডারদের টাকা থাকবে, এখানে ট্রেড ফাইন্যান্সের ব্যালেন্স থাকবে, এবং এগুলো দিয়েই কিন্তু ব্যাংক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় সাপোর্ট করবে। তা আমানতকারীরা টাকা নিয়ে কোথায় রাখবে? তারা তো ব্যাংক নোট আপনার ঘরের মধ্যে সিন্ধুকে রাখবে না, কোনো না কোনো ব্যাংকে রাখবে। কাজেই এমন কোনো সিচুয়েশন আইডিয়ালি হবে না যে আমানতকারীরা তাদের টাকা উঠিয়ে নিবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে ব্যাংকগুলোর অবস্থা এতটা পরিমাণ খারাপ যে এখানে হয়তো রেগুলেটরি ফান্ডিং লাগতে পারে। আপনি দেখেন ওই যে স্যার যেটা বললেন, আমরা দেখেছি এর আগে বাজেটে তো দেখেছি আমরা যে বাজেটও সরাসরি বেসিক ব্যাংকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, এত অবস্থা খারাপ হয়েছে। যেটা বললো জাস্ট লাস্ট পয়েন্ট বলি যে দেখেন যখন
আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হলো, তখন কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক ইটসেলফ কিন্তু ব্যাংকের শেয়ার বেইল আউটের মাধ্যমে কিন্তু ইনজেক্ট করে নিল। তো যেটা আমাদের এখানেও নিতে হতে পারে, বাট সেই নেয়াটা হতে হবে অর্থনীতির স্বার্থে, জনগণের স্বার্থে, কোনো পার্টিকুলার গ্রুপকে আপনার মনে করেন প্রোভাইড করতে না। আরেকটি ব্যাপার এসে যায়, সেটি হচ্ছে যে পরিমাণ অ্যাসেট দেখিয়ে আমি যে পরিমাণ ঋণ নিয়েছিলাম, আসলে সেই অ্যাসেটের মূল্য কি সেই পরিমাণ কিনা। এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ম্যানেজমেন্টের লুপহোলের কারণে যে পরিমাণ জমির দাম বা যে মর্টগেজ যা রেখেছি তার চেয়ে অনেক বেশি টাকা আমি নিয়েছি, ব্যাংক বিক্রি করতে গিয়ে দেখে তো এই কোনোভাবেই মিলছে না। দেখুন এখানে একটা আইনি ব্যাপারও আছে, আমি বলি। দেখুন, একটা হচ্ছে প্রথম তো ব্যাংক ফাইন্যান্স করে ট্রেডকে বা শিল্পকে, সেখানে একটা কোলেটরাল নেয় এজ এন সেকেন্ডারি আপনার মনে করেন সিকিউরিটি হিসাবে। কাজেই তত্ত্বগতভাবেও কোলেটরাল কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট হতে হয় না, এটা নাম্বার ওয়ান। কোলেটরাল ছাড়াও কিন্তু লোন আছে, বাট আমাদের এখানে যে জালিয়াতি হয়েছে, 5 টাকার কোলেটরালকে 500 কোটি দেখানো হয়েছে। কোলেটরাল নাই, মানে জমির দলিল তৈরি করে কুকড আপ করে করা হয়েছে, এটা কিন্তু রিয়ালিটি আছে এবং এটা আপনার বাস্তবতায় নিতে হবে। হয়তো দেখা যাবে যে এটা শুধুমাত্র এখনকার এক্সারসাইজ না। আমার মনে আছে 2003-এ ওয়ার্ল্ড ব্যাংক একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, ওই আন্ডারে অগ্রণী ব্যাংককে প্রাইভেটাইজ করবে, পোর্টফোলিও অ্যানালাইসিস হচ্ছিল, তখন আমি ওই টিমে ছিলাম। ওখানে পর্যন্ত দেখা গেছে যে আপনার যে পরিমাণ ফান্ডিং নিয়েছে, ইভেন আপনার ট্রেড ফাইন্যান্সে দেখেন সিসি প্লেজ ছিল, আপনার এলসি খুলেছে, সেখানে আপনার অযোগ্য কেমিক্যাল এনেছে, কেমিক্যাল এনে পোর্টে ফেলে রেখেছে, এদিকে আপনার মনে করেন এলটিআর করে টাকা তুলে নিয়ে চলে গেছে। তো এই ইনিশিয়েটিভটা এক সময় ছিল, বাট সেটা তুলনায় কম ছিল। বাট রাষ্ট্রীয় আপনার প্যাট্রোনাইজেশনে আপনার এখানে রাষ্ট্রযন্ত্র, পলিটিক্যাল লিডারশিপ, বাংলাদেশ ব্যাংকের আপনার ইভেন গভর্নরের ডিরেক্ট ইনভলভমেন্ট, তারপর হচ্ছে ব্যাংকের মালিক, এই যে একটা আনহোলি নেক্সাসের মাধ্যমে লুটে পুটে খাওয়া, এটা এরকম অবস্থায় ছিল না যে অবস্থায় এসে এখন পড়েছে, বা বিগত 10-12 বছর হয়েছে। এবং এটা অনেকটা ইন্টেনশনালি করা হয়েছে যে এটা এমন অবস্থা করে রেখে যাব যে আমরা ছাড়া, আমাদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, আমরা ছাড়া কেউ যেন চালাতে না পারে। চালানোটা তো এক ধরনের ফেব্রিকেশন ছিল, যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ব্যবস্থা করে রাখা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে ফিরবো স্যার আপনার কাছে, কিন্তু একটি বিরতির বোধহয় সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে বিস্তর আলাপের সুযোগ হবে। বিরতির পর ফিরবো আবারও। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি ব্যাংক খাতের পুনর্গঠন নিয়ে। ডক্টর একে এনামুল হক, আপনার কাছে আসতে চাই। স্যার, আপনি তো শ্বেতপত্র যে আমরা দেখছি কমিটি, সেই কমিটিটা আপনি একজন মেম্বার, তো সেটির প্রথম বৈঠক হয়েছে, সেই সভায় অংশ নিয়েছেন। আর্থিক খাতের নিশ্চয়ই অনেক ধরনের পরামর্শ, সাজেশন আসবে আপনাদের এই কমিটি থেকে। সেক্ষেত্রে ব্যাংক খাতের যে বিষয়টি, সেই বিষয়টিকে অ্যাড্রেস হবে কিনা, এটি নিয়ে কী ভাবনা রয়েছে আপনাদের? সেখানে এই ব্যাংক খাতকে চাঙা করার জন্য কোনো ধরনের সাজেশন, ফর্মুলা, এগুলো নিয়ে ভাবনা থাকবে কিনা সামনের দিনগুলোতে? আমাদের আজকে প্রথম মিটিং হয়েছে, এখনও ওইটা ম্যাচিওর করে নেই। আমরা ওইভাবে স্পেসিফিক বলতে পারাটা ঠিক হবে না এই মুহূর্তে, কারণ আমরা আজকে জাস্ট বুঝতে পারলাম কি করব, এতটুকুই। মোটামুটিভাবে মোটা দাগে নানা দিক আসবে, বাট এখানে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের একটা ব্যাংকিং খাতকে পুনর্গঠন করার জন্য কি করা দরকার। আমরা শুনছি স্যার ব্যাংকিং কমিশনের কথা, ব্যাংকিং কমিশন গভর্নমেন্ট করবে, তারও স্পেসিফিকলি আরো বেশি, তারও স্পেসিফিক। সুতরাং আমরা এমন মনে হয় না এখান থেকে আপনি এমন কিছু পাবেন যেটা অন্য কমিশনকে আন্ডারমাইন করে, সুতরাং সেই সেপারেশন থাকবে। সুতরাং সেইখান থেকে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা এখনো আমাদের অবস্থানটা এখনো, আমরা একটা মিটিং হওয়া মানে আজকে আমরা একজন আর শুরু করা। স্যার, তাহলে ওই প্রসঙ্গটা একটু আসি। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এই কিছুদিন আগেই আমরা ব্যাংকের মার্জারের বিষয়গুলো দেখছিলাম, একটা ব্যাংকের সাথে ফোর্সফুলি মার্জার করার চেষ্টা, যে তুমি তোমার সাথে, এটা উইলিংলি ছিল না বিষয়টা। স্যার, ওই ফর্মুলাগুলো কি এখন স্থগিত হয়ে যাবে মনে হচ্ছে? আবার নতুন করে শুরু করতে হবে? ব্যাংক মানে একীভূত হবে না অবসায়ন হবে? বিষয়গুলো কোথায় গিয়ে দাঁড়াবে? আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমরা যেরকম সোল সার্চিং, মানে ব্যাংকগুলোকে বাঁচাতে যে ফর্মুলা ছিল, আগের যে ফর্মুলা ছিল, যে সোল সার্চিংটা করা উচিত। বাংলাদেশ ব্যাংকও যে খুব অনেস্ট ছিলেন আমি এটা মনে করি না।
বাংলাদেশ ব্যাংক সব জায়গায় সমানভাবে কাজ করে নাই স্যার এখানে তো ব্যাংকিং ডিভিশন রয়েছে, এই প্রসঙ্গটা একটু শুনতে চাই। মানে বাংলাদেশ ব্যাংক থাকবে, আবার ব্যাংকিং ডিভিশন থাকবে, ব্যাংকিং ডিভিশন দিয়ে সরকার ব্যাংকগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছে। ব্যাংকিং ডিভিশনের হয়তো অন্য কাজ আছে, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে। বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি, কিন্তু সরকারি ব্যাংকগুলোতে তো আমরা দেখেছি যে ব্যাংকিং ডিভিশন থেকে বিভিন্ন ধরনের ফর্মুলা চাপিয়ে দেয়া, তা হোক, কিন্তু রেগুলেশন তো তৈরি করতে পারবে না। মানে ব্যাংকিং ডিভিশন প্রভাবিত করার চেষ্টা করেছে। আমি সেই জায়গায় সেগুলোই দেখা উচিত। মানে আমার বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটরি অথরিটি, ব্যাংকিং ডিভিশন রেগুলেটরি অথরিটি না। সে তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনেক কাজ আছে, সে কাজ করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকেও অ্যাকাউন্টেবল হওয়া উচিত এই কারণে যে আপনি রাতের অন্ধকারে ব্যাংক ট্রান্সফার অ্যালাউ করছেন, দায় কার? নিশ্চয়ই যিনি কিনেছেন তার না, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কত? এটাও বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে স্যার কাজ করতে পেরেছে না? স্বাধীনভাবে এই দায়িত্ব নিয়ে আমাদের দেশের অনেক সময় দেখি আমরা সব সময় খুঁজতে থাকি, কিন্তু যদি ডেস্কগুলো থেকে না যাই, আমরা যদি সব জায়গায় উপরের দিকে যেতে চাই তাহলে ধরতে পারবো না। বাংলাদেশ ব্যাংকের এই দায়িত্বটা থাকা উচিত ছিল যে আমি রাতের অন্ধকারে ব্যাংক ট্রান্সফার অ্যালাউ করছি। এটা দায়িত্ব আমি মনে করি উত্তর আসতে হবে। এখন কে করবে সমাজে সেটা আমি জানি না এখনও, কিন্তু এটা উত্তর আসা উচিত, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন ব্যাংকগুলো যখন কলাপস করছে, বাংলাদেশ ব্যাংক জানতো, ইটস নট যে তারা জানতো না, তারা নানা ধরনের রেগুলেটরি চেঞ্জ করে এগুলোকে হাইড করছে। হাইড করা মানে আজকে আপনি জানেন ইলেকশনের আগে যখন ঋণ খেলাপিদের রিশিডিউল করা 2% ডাউন পেমেন্ট, 2% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 10 বছরে রিশিডিউল করে ফেললেন, এই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। সুতরাং আমি যদি এখন বাংলাদেশ দোষটা সরাসরি ওদের হাতে দিয়ে দেই, এমপিদের হাতে দিয়ে দিই, এটাও আমি এগ্রি করব না, কারণ আমি মনে করি পলিসিতে এটা আসা উচিত। তৃতীয় জিনিস, আমি যদি দেখি যে আসল ইম্পর্টেন্ট হচ্ছে টাকাটা ফেরত দেওয়ার চেয়েও গভর্নেন্স স্ট্রাকচারটাকে ঠিক করা। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কাজ করেন নাই, এটাও দেখা উচিত। হয়তো ব্যাংকিং কমিশন দেখবে। আমরা তো শুনেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা ব্যাংকের, তারা অনেকটা ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট না, কারণও আছে। কারণ আপনি যখন এক্সপার্টকে না নিয়ে, আপনি যখন রিটায়ার্ড ব্যুরোক্রেট দিয়ে বসাচ্ছেন, এগুলো তো উদ্দেশ্য হচ্ছে আপনি সবই তো ওইভাবেই করছেন না। স্যার এখানে তো আরেকটা ব্যাপার ছিল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা হবেন সেটা ওই ব্যাংকের পরিচালকরাই নাম পাঠাতেন, 5 জনের নাম, বাংলাদেশ ব্যাংক সেখান থেকে 3 জনের নাম বাছাই করে দেওয়া হতো। এখানে তো স্বতন্ত্রভাবে কাউকে বসানোর সুযোগ ছিল না। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ব্যাপারে দেখেন, বাংলাদেশের রেগুলেশনের যদি বলেন, এখনো কিন্তু দুর্বলতা আছে। যেমন আপনি দেখেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি হবে, এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বা আপনার মনে করেন হচ্ছে বিসেকের কিছু গাইডলাইন আছে, বাট ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কার্যক্ষমতা কি হবে বা তার ডেফিনেশন কি, এটার কোনো প্রপার ডেফিনেশন কিন্তু এখনো দেয়া হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে স্যার খুব ভালোভাবে বলছিলেন, দেখেন আপনার সাথে আমি কয়েকবার বলছি যে বাংলাদেশ ব্যাংক যেটা হ্যাপেন টু বি মোস্ট ইফেক্টিভ রেগুলেটর ইন 90s অর ফার্স্ট 10th of 2000, সে নখ দাঁত খর্বহীন সিংহ হয়েছে। আপনার মনে করেন, আপনি দেখবেন একজন আমাদের যে ওই একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল, পরবর্তীতে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গভর্নমেন্টের ওখানে সিইও ছিল, উনি কদিন আগে লিখেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের রুমে দরবেশ সাহেব এবং নাফিস শরাফত সাহেব, তারা দুজন উপস্থিতিতে তাকে ডেকে আপনার বলা হয়েছে এই প্রজেক্টে এত টাকা দাও, এই প্রজেক্টে এত টাকা দাও, গভর্নর সাহেব স্বয়ং বলেছে। এবং উনি যখন বলছে এটা পারবো না, তার অল্প দিনের মধ্যে তার ফাইন্যান্সিয়াল অথরিটি কমিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে ইভেন বাংলাদেশ ব্যাংকে সরকার তার লোক বসিয়েছে বা এই দুষ্কৃতকারীরা তাদের লোক বসিয়ে, মানে একদম কিন্তু পুরাটা নিজেরা মিলেমিশে এরকম একটা অবস্থায়, এরকম একটা অবস্থায় আপনার লিড করেছে। এটা যেমন একটা ব্যাপার। আমি যেটা দেখি এই জায়গাতে, সেটা হচ্ছে আলোচনাটা আমরা করতে পারি, কিন্তু ট্রাস্টটা ফিরিয়ে আনাটা মূল কথা। এবং সেখানে আমি বলবো যে আমাদের এখনকার গভর্নর কিন্তু অনেকগুলো স্টেপ নিচ্ছে। যেমন একটা স্টেপ হচ্ছে যে আমি শেয়ার থেকে কনফিসকেট করব, এটা করার লিগ্যাল প্রভিশনগুলো বের করতে হবে। কিন্তু আমি যদি একবারে প্রতিষ্ঠা করতে পারি যে আমি সেন্ট্রাল ব্যাংকে রেগুলেটরি অথরিটি হিসেবে এস্টাবলিশ করবো এবং এখানে আমি এই কাজগুলোকে
করতে পারবো না, সেই ইন্ডিপেন্ডেন্সটা সেন্ট্রাল ব্যাংকের তৈরি করতে হবে। এবং যদি আপনি তৈরি করে অ্যাকাউন্টেবল না করেন, খালি তৈরি করলাম কিন্তু অ্যাকাউন্টেবল না, তাহলে এইটা তৈরি করে কোনো লাভ নেই। আমরা অনেক ইনস্টিটিউশন তৈরি করছি যেখানে অ্যাকাউন্টেবল করি নাই, এবং এই গভর্নেন্স স্ট্রাকচারটাকে গোছানোটা ইম্পর্টেন্ট। তাহলে যেটা হবে এটা হচ্ছে একটা। তৃতীয় হচ্ছে এটা এমন না, যেটা উনি বলছেন আমি এগ্রি করি, যে ডিপোজিটাররা তো টাকা ফেরত নেবে না। ডিপোজিটাররা চায় ব্যাংকটা ভালো চলুক। ব্যাংকটা ভালো চলুক কখন? যখন ব্যাংক ভালো ইনভেস্টমেন্ট করতে পারে, অর্থাৎ আমি ইনভেস্টমেন্ট এমন খাতে দিচ্ছি যেখানে ইকোনমিতে গেইন হবে। সেটা না করে আমি লুটপাটের ইনভেস্টমেন্ট করছি, সেটাও বন্ধ করতে হবে। সো এইটুক ফেরত আনলে আমার ধারণা যে ব্যাংকিং সেক্টরের যে কালো একটা ছায়া আছে এটা থাকবে না। সো এটা ট্রাস্টটা ফেরত আনাটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। একটু আপনি কিছু যোগ করতে চাইছিলেন স্যার তখন? না ঠিক আপনি, হ্যাঁ, আমি তাহলে যেটা জানতে চাই ব্যাংকিং ডিভিশনের প্রসঙ্গটা। আপনারা তো এই বিষয় নিয়ে মানে একাডেমিশিয়ান, সুতরাং আপনাদের কাছে বিষয়গুলো তখন মানে কেমন মনে হতো, বা সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থাকার পরও ব্যাংকিং ডিভিশন কেন মানে সরকারি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে রাখবে, তাদের প্রভাব কোন খাতে ঋণ যাবে, কোন বিষয়গুলো হবে, সেই বিষয়গুলো কেন ডিভিশন থেকে সিদ্ধান্ত আসবে? আমরা কিন্তু দেখছি যে গভর্নর কিন্তু বলেছেন যে এই বিষয়টিও কিন্তু সামনের দিনগুলোতে আসলে ভাবা উচিত যে সেটি থাকবে কি থাকবে না, কারণ আমরা দেখেছি এক গভর্নমেন্টের আমলে সেটি হারিয়ে গিয়েছিল, আবার আরেক গভর্নমেন্ট এসে কিন্তু সেটি পুনরুজ্জীবিত করেছে। জি, ধন্যবাদ আপনাকে। এখানে ব্যাংকিং খাতে মূলত এই এফআইডি বা ব্যাংকিং ডিভিশন এর মাধ্যমে কিন্তু মূলত একটা দ্বৈত নীতি চলমান ছিল। যখন সত্যিকার অর্থে এই ব্যাংকিং ডিভিশন ছিল না, বাংলাদেশ ব্যাংক আরেকটু শক্তিশালী অবস্থানে থেকে তারা হয়তো কর্মক্ষমতা প্রদর্শন করতে পারতেন বলে আমি মনে করি, আমাদের গবেষণা অ্যাটলিস্ট যেটা বলে। তবে এখন যেহেতু ব্যাংকিং ডিভিশন আছে, তাদের কর্মপরিধি ইতিমধ্যে ডিফাইন্ড এবং তারা সক্ষমতার সাথে কাজ করছে, ভালো কথা। এটা থাকুক বা না থাকুক এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা ওখানেই যে সংস্কারের যে ইস্যুটা সেটা আসতে হবে। দেখুন, বাণিজ্যিক ব্যাংক মূলত এটা হচ্ছে আর্থিক বাজারের একটা প্রতিষ্ঠান, এটা মানি মার্কেট ইনস্টিটিউশন। এরা হচ্ছে মূলত হচ্ছে স্বল্প মেয়াদে ঋণ দেবে, এটাই হচ্ছে এদের মূলত কর্মক্ষমতা। কিন্তু উল্টো হয়ে গিয়েছে দীর্ঘমেয়াদী। বাইরের দেশে যেটা আছে যে ইনস্টিটিউশনাল ডাইভার্সিফিকেশন আছে, রিয়েল এস্টেটের জন্য রিয়েল এস্টেট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন আছে, তারপরে শিল্প ঋণের জন্য শিল্প ঋণের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আছে। অনুরূপভাবে আপনার এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান আছে। আপনি জেনে অবাক হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ৫,০০০-এর উপরে ব্যাংক আছে, এবং জার্মানিতে এখানে ২,৫০০-এর উপরে ব্যাংক আছে, আপনার জাপান দেশে ১,০০০-এর উপরে ব্যাংক আছে। আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে অল ইন ওয়ান। আপনি আপনার শক্তিশালী আপনার মাসল পাওয়ার আছে, আপনি ওই যে একজন বললেন যে গভর্নর মহোদয়ের রুমে বসে তারা এই সিদ্ধান্তগুলো নিতেন যে না আমাকে একটা ব্যাংক দিয়ে দাও। এখন সেই ব্যাংকের কর্মপরিধি কী হবে, তার সক্ষমতা কতটুকু। ফর এক্সাম্পল হচ্ছে বাণিজ্যিক ব্যাংক একান্তই এরা হচ্ছে যে স্বল্প মেয়াদে ঋণদান করবে। এদের যে ফাইন্যান্সিং যেটা লোনেবল ফান্ড যেটা এটা স্যার বলেছেন যে এটা কিন্তু আসলে স্ট্যাবল না। এটা ডিপোজিটাররা আজকে টাকা দেয়, কালকেই হয়তো তার প্রয়োজন হতে পারে, সে তুলে নেবে। তো সুতরাং এরা স্বল্প মেয়াদে যদি টাকাটা নিয়ে আসে আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে, যেটা অ্যাকচুয়ালি হ্যাপেন্ড বাংলাদেশে যেটা হয়েছে, সুতরাং এই গোড়ায় যেটা এটা হাত দিতে হবে। আমাদের ইনস্টিটিউশনাল ডাইভার্সিফিকেশনে অবশ্যই আসতে হবে। এখানে সেভিংস ব্যাংক, এখানে ক্রেডিট ইউনিয়ন, এখানে কোঅপারেটিভ সোসাইটি, এখানে মানি লেন্ডার্স বা সেন্ট্রিক ব্যাংক, এ ধরনের নানা ধরনের প্রতিষ্ঠান ফ্লারিশ করুক। এ ধরনের একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, আইনে সংস্কার করতে হবে। তাহলে শুধুমাত্র এই বাণিজ্যিক ব্যাংকের উপরে যে অতিমাত্রিক প্রেশার আছে, আর এই প্রেশারটা একদিনে আসেনি। এখানে যেহেতু এটা একটা দেখুন ইন্টারমিডিয়ারি, এরা হচ্ছে কম দামে টাকা আনে, বেশি দামে বিনিয়োগ করে। এরা যদি আরো বেশি দামে টাকাটা মানে কস্ট অফ ডিপোজিট যদি আরেকটু বাড়ে, এরা ঋণের সুদের হার আরো বেশি হাই করবে। এদের কিন্তু লস সেভাবে কিন্তু হওয়ার কথা না বা নাই, ঠিক আছে, তুলনামূলকভাবে মানে ফর্মুলা অনুযায়ী, তাহলে ফর্মুলায় ইন্টারমিডিয়েশনে যেটা। সুতরাং এরা কিন্তু এখানে যেটা মালিক পক্ষ যারা বা উদ্যোক্তা যারা, তারা দেখলো যে আরে এখানে তো তুলনামূলকভাবে আমরা কম খরচে বেশি বিনিয়োগ, বেশি প্রফিট করতে পারি। এই যে ইভেন আপনি দেখবেন যে করোনার সময় পর্যন্ত আমাদেরকে ফ্যাব্রিকেটেড কিনা জানি না, বাট এটাও দেখানো হয়েছে অনেক ব্যাংক তখন 25% মতো প্রফিট করেছে, মুনাফা করেছে। তাহলে এটা তো আসলে আলাদিনের চেরাগ না। তো সুতরাং আপনি যদি দেখেন
যে আমি একটা ব্যবসা করছি, সেখানে 25% হচ্ছে প্রফিট হয়, তাহলে আপনিও তো কালকে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন চাইবেন, আপনি একটা ব্যাংকের লাইসেন্স চাবেন, আপনি হয়তো আমি কিভাবে ব্যবসা করছি সেই ধরনের হয়তো ম্যাল কম্পিটিশন আছে আমাদের এই ব্যাংকিং ইনস্টিটিউশনগুলোতে, মার্কেটে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে। এই ম্যাল কম্পিটিশন, এই ক্ষেত্রটা প্রশমিত করতে হবে। গুড গভর্নেন্স নিয়ে আসেন, আইনের পরিশুদ্ধতা আনেন, এগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন, তাহলে এবং হয়তো খানিকটা সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। হ্যাঁ, এবং যে ফিরবো আবারও, কিন্তু একটু বিরতির যে সময় হয়েছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। আলাপ করছি আর্থিক খাতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। একে এনামুল হক স্যার, আপনার কাছে আসতে চাই একটু। আমরা আজকে জানলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠক হলো। বৈঠক হওয়ার পর একজন উপদেষ্টা জানালেন যে আমাদের চলতি যে বাজেট, সেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ ছিল, সেটি হয়তো আর থাকছে না, বন্ধ করার এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন গ্রে চ্যানেলে তো অনেক অবৈধ অর্থ ছিল বা মানে অপ্রদর্শিত অর্থ, মানে হয়তো হালাল উপায়ে উপার্জন করেছেন, বৈধভাবে উপার্জন করেছেন, কিন্তু সেটা ট্যাক্স দেওয়া হয়নি। এটিও হতে পারে, আবার অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ হতে পারে। সেটি বৈধ করার প্রক্রিয়া ছিল, সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো যা আমাদের ইকোনমি গ্রে চ্যানেলে ছিল, মূল ইকোনমিতে তো আসলে নিয়ে আসাটা কঠিন হবে। আমাদের দেশে যেভাবে কালো টাকা সাদা করার প্রচেষ্টা ছিল, এটা আমার কাছে সমর্থনযোগ্য ছিল না। এই কারণে যে এতে আসলে খুব বেশি টাকা আসবে না, আসেও না। এবং এটা করতে গিয়ে আমরা যদি ইভেন আমাদের বেসিক প্রাইভেসি প্রোটেকশন না থাকলে কেউ দেবে না। মানে যে কারণে মানুষ দেবে না সেটা হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন যদি ঠিক করতে না পারেন, এনবিআর থেকে যদি ইনফরমেশন লিক হতে থাকে, তাহলে কেউ কোনোদিন কালো টাকা সাদা করবে না। বরং যেটা ইম্পর্টেন্ট বোঝা উচিত যে আমি যদি টাকাটাকে ব্যাংকিং খাতে ফেরত আনতে পারতাম, তাহলে দেশে উপকার হতো। সো আমি টার্গেটটা কালো টাকাকে না করে চিন্তা করা হবে যে কোনো টাকা। এই যেমন এখন কোটি কোটি টাকা মানুষের বাড়িতে পাওয়া গেছে, আপনি দেখেন টাকা ছাপিয়ে গভর্নমেন্ট ব্যাংকিং সেক্টরকে রক্ষা করতে গেছে, অথচ কোটি কোটি টাকা মানুষের বাড়িতে। তার মানে কি, টাকাগুলো ব্যাংকিং খাতে আনার জন্য চিন্তা ভাবনা করা উচিত। আমি যেটা বলবো যে একটা রাষ্ট্র কখনো কোনো অনৈতিক ব্যবস্থা রাখতে পারে না। এই যে কালো টাকা সাদা করার যে ব্যবস্থা, এটা চরম একটা অনৈতিক ব্যবস্থা ছিল। সেটা আপনি আনট্যাক্সড মানি হোক আর করাপ্ট মানি হোক, এটা বাদ দেয়া মানে এখানে যারা ভালো নাগরিক তাদের একটা স্বস্তি দেয়া, এটা একটা। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট উল্লেখ করব, আপনার ওই যে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট অ্যান্ড আপনার যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রোল, দেখেন সেন্ট্রাল ব্যাংকের যে আইনটা আছে, ওখানে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে, ওটাই কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছিল না। এবং এই জন্যই কিন্তু ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট সবসময় ইন্টারফেয়ার করতো। কাজেই ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুধুমাত্র পলিসি লেভেলে রাখা উচিত এবং মনিটরিং এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে দেওয়া উচিত। কালো টাকা প্রসঙ্গে জি, আমি কালো টাকা প্রসঙ্গে আমি মনে করি যে কালো টাকা যে হচ্ছে বা কালো টাকার যে বিস্তৃতি, এটা আপনি যেটা অবাক হবেন, আমাদের যেটা বৈধ মানের যে অর্থনীতিতে যে পরিমাণ বৈধ টাকা আছে, কখনো কখনো এরকমও শুনেছি যে এর যে দ্বিগুণ অর্থ সেটা হচ্ছে ব্ল্যাক মার্কেট বা ব্ল্যাক মানি হিসেবে আছে। সুতরাং এই বিপুল অর্থ যদি হচ্ছে আমরা সুযোগটা একেবারে বন্ধ করে দেই, এটা কিন্তু আলটিমেটলি ইকোনমিতে ইনজেক্ট হবে ভিন্নভাবে, এবং এটা কস্ট অফ লিভিং তথা ইনফ্লেশন এটাকে বাড়িয়ে দেবে। সুতরাং কালো টাকা সাদা করার যে প্রসেসটা আছে, এই প্রসেসে হয়তো রেগুলেশন আসতে পারে। একেবারে বন্ধ হওয়াটা আমি মনে করি এটা দেশের জন্য একটা বার্ডেন হিসেবে চলে আসতে পারে। অন্য খাতে যদি প্রবাহিত হয় এবং সেই চ্যানেলটা বন্ধ করা, এবং এটা হয়তো অর্থনীতিতে চাপ আসবে এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতা ব্যবহৃত হতে পারে, অথবা হচ্ছে সমাজটাকে ডিস্টেবিলাইজ করা, আনস্টেবল করা, সেরকম সিচুয়েশনে কিন্তু ব্যবহৃত হতে পারে। সুতরাং একটু ভেবে তারপর সিদ্ধান্ত আমার মনে হয় আগানোটা। এই বিষয় নিয়ে আরো বিস্তর আলাপের সুযোগ হয়তো হবে সামনের দিনগুলোতে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে আমাদের দর্শক শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।